সেদিন আমার সন্দেহ আরও গভীর হলো যেদিন অনি দুটো শাড়ি কিনে এনেছিল। আমি ওর আলমারি খুলতেই দেখি একটা প্যাকেট, তাতে দুটো শাড়ি। ভেবেছি হয়তো আমায় দেবে, তাই লুকিয়ে রেখেছে। আমি তাই প্যাকেটটা আবার আলমারিতে রেখে দিলাম। একটু খুশিও হয়েছিলাম। অনি আমায় এরকম উপহার নতুন দেয় না। বিয়ের পর থেকে যতবার আমার জন্মদিন এসেছে ও আমায় আমার পছন্দের রঙের শাড়ি দিয়েছে। কিন্তু অনি রুমে এসে আমার সামনেই প্যাকেটটা নিয়ে বের হয়ে গেল বাইরে। আমি পিছন থেকে এত ডাক দিচ্ছি, ফিরেও তাকায়নি। কাছের মানুষজনের কাছ থেকে লুকোচুরি নেওয়া যায় না। আমি তখনই ভেবে নিয়েছি অনি হয়তো মুক্তি চায়, তা বলতে পারে না। কতদিন হয়ে গেল আমার চোখের দিকে ও তাকায় না, তার হিসাব নেই। রাত 12টা, অনি এখনো আসছে না। কল দিতেছি, সুইচ অফ পাচ্ছি। রাত যখন 1:45 তখনও আসলো বাসায়। হাতের দিকে তাকিয়ে দেখি প্যাকেটটাও নেই। না, আজ অনির কাছে জানবই যে ও কি চায়। এই ভেবে অনিকে বললাম, অনি, আজকাল আমি কি খুব বিরক্ত হয়ে যাচ্ছি? আচ্ছা, এখন কি এসব বলার সময়? তাহলে কখন জিজ্ঞেস করব? আচ্ছা, শাড়িগুলো কার জন্য? অনি হঠাৎ ক্ষেপে গেল। এমন রাগ আমি ওর কখনোই দেখিনি। কারোর দরকারি জিনিসের হাত দেওয়ার আগে জিজ্ঞেস করতে হয়, সেটা জানো না? আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। ভাবছি, এতদিনেও ওর আর আমার মাঝে কারো শব্দ রয়ে গেছে। আমি নিতান্তই খুব অভিমানী, কিন্তু ঝগড়া খুব কম করতে পারি। আমি আবারও জিজ্ঞেস করলাম, শাড়িগুলি কার? অনি প্রশ্নের উত্তর না দিয়েই ওয়াশরুমে চলে গেল। বাইরে বৃষ্টি নামলো। আমি তাতে ভাঙনের শব্দ পেয়েছিলাম বারবার। 8 বছরের তিল তিল করা বিশ্বাসের ভাঙন, ভালোবাসার ভাঙন, আস্থার ভাঙন। ওয়াশরুম থেকে বের হয়ে অনি শুয়ে পড়ল। আমি আবারও জিজ্ঞেস করলাম, কি খাবে না? না, খেয়ে এসেছি। আমি তো না খেয়ে বসে আছি, আর তুমি খেয়ে এসেছো? আমি কি তোমায় খেতে বারণ করেছি? আমি তখন আর কিছু বলতে পারলাম না। হয়তো আরও কিছু শুনবো যা আমি হজম করতে পারবো না, তাই আমি না খেয়েই শুয়ে পড়লাম। ওপাশ ফিরে শুয়ে থাকলেও পাশের মানুষটা যে ঘুমাচ্ছে না আমি খুব বুঝলাম। এতদিনে ওকে আমি খুব চিনেছি। অনির দিকে ফিরে দেখি ও চোখের ওপর হাত দিয়ে শুয়ে আছে। আমার সেদিন অকারণেই খুব কান্না পাচ্ছিল। জানি না সেই কান্নার পিছনের কারণটা কি, তবে খুব কান্না পাচ্ছিল। ইচ্ছে হয়েছিল কোনো খোলা জায়গায় গিয়ে কাঁদি। শুয়ে শুয়ে বিয়ের পরের সময়গুলির কথা ভাবি। আমার মন খারাপ থাকলেই আমি অনির সাথে কাটানো 8 বছরের কথা ভাবি। তাতেই আমার মন ভালো হয়ে যায়। রাত তখন 3:30 মতন। এর মধ্যেই অনির ফোনে কল আসার শব্দে আমার চোখ খুলে যায়। অনি তাড়াতাড়ি কল রিসিভ করলো। এমন মনে হচ্ছিল যে অনি এই ফোনের জন্যই অপেক্ষা করছিল। ও আবার বারান্দায় গেল। আমিও বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে আছি। ও দেখি খুব খুশি হয়ে বলছে, এই একটা আশা নিয়েই বেঁচেছিলাম, ওর জন্যই অপেক্ষা করা আজ সফল। আমি খুব খুশি আজ, ও শুধু আমার। কথা শোনার পর অনির প্রতি আমার কেমন যেন না চাইতেই ঘৃণা এসে গেল। কি সহজেই ও আমায় বাতিলের কাঁথায় ফেলে দিল। কি সহজেই ও আমার জায়গা অন্য কাউকে দিয়ে দিল। শিয়াম 8 বছরের আমার কাছে মহান হয়ে গেলেও আজ এক মুহূর্তে একদম খারাপ মানুষে পরিণত হলো। আমার পক্ষে ওর সাথে থাকা আর সম্ভব হচ্ছিল না। অপছন্দ নিয়ে কাটানো গেলেও পছন্দের মানুষের কাছ থেকে অপছন্দের হওয়ার পর একসাথে থাকা যায় না। ভালোবাসার মানুষের কাছ থেকে সব নেওয়া গেলেও তাচ্ছিল্য নেওয়া যায় না। এর মধ্যে অনির কথা বলা শেষ হয়ে গেল। ও এসে দেখে আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি। কি ব্যাপার, তুমি আমায় লুকিয়ে লুকিয়ে দেখছো? স্পাইগিরি করো? যা আমার কাছে স্পর্শ তা আমার লুকিয়ে দেখার কোনো প্রয়োজন নেই। মানে, একসাথে দু নৌকায় পা দেওয়া বন্ধ করো। তোমার মাথা ঠিক আছে? ও, তুমি আমায় এখন পাগল প্রমাণ করে ঘর থেকে বের করে দেবে? আমায় তো বললেই পারতে, আমি চলে যেতাম। তুমি তো কবে থেকেই যাই যাই করছো। ঘর করার আগেই ভাঙার চেষ্টা করাই তোমার কাজ। তুমি লম্পট, যা আমার চিনতে এতদিন লেগে গেছে।
উফ, আমায় একটু শান্তি দাও, আমি একটু ভালো থাকতে চাই, আমায় একটু ভালো থাকতে দাও। আমি আর কিছু বলতে পারিনি, আমার কাছে সব স্পষ্ট হয়ে গেল। এর মাঝে আবারও কল আসলো। অনেক কল রিসিভ করেই শুকনো মুখ নিয়ে বলল, আচ্ছা আমি আসছি। তখনই আমি ঘড়িতে তাকিয়ে দেখি 4:10 বাজে। এই সময় কে ওকে ডাকে আর ও যেতে রাজি হয়ে গেল। আচ্ছা অনি শোনো, আমি জানি যার কিছু দেওয়ার ক্ষমতা নেই তাকে কেউ পছন্দ করে না। আমায় তার চেয়ে মুক্তি করে দাও। কিভাবে মুক্তি চাও তুমি? তার মানে তুমি কি বলতে চাও? আমি তোমায় শিকল পরিয়ে রেখেছি? এই বলে ও তৈরি হচ্ছে বাইরে যাওয়ার জন্য। আমি বললাম, আমি ডিভোর্স চাই। কথাটা শুনে অনি আমার দিকে তাকালো না। আমার রাগ তাতে আরও বেড়ে গেল। আমার 2-3 দিনের মধ্যেই ডিভোর্স দিতে হবে। আচ্ছা বলেই ঘর থেকে বেরিয়ে গেল। সকাল 5:30 পর্যন্ত বারান্দায় দাঁড়িয়েছিলাম। অনেক ভেবে দেখলাম এই ঘরে আর থাকা সম্ভব নয়। অনি যেহেতু রাজি, তার মানে সে মন থেকে আমায় দূরে সরিয়ে দিয়েছে অনেক আগে। যেখানে অবহেলা ভর করে গেল, সেখানে আমি কিসের আশায় ভর করে থাকি? এই ভেবে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। আমার শাশুড়ি তখন ঘুমায়, তাকে আর জাগাইনি। সে হয়তো আমি চলে যাওয়াতেই খুশি হবেন। আমার সাথে কিছুই আনিনি, শুধু ফোনটা, আর সাথে 8 বছরের স্মৃতি নিয়ে আমার বাড়ি চলে আসলাম। অনি বলল ডিভোর্স পেপার পাঠিয়ে দেবে। কই, এখনো দিচ্ছে না। আমায় একবারও খোঁজ নেওয়ারও চেষ্টা করেনি। মাথার ওপর বোঝা নেমে গেলে কেউ আর তার খোঁজ নেয় না। আজ আমাদের 9ম বিবাহ বার্ষিকী। আচ্ছা, অনি কি ভুলে গেছে? হয়তো আজকের দিনের জন্যই ও বিচ্ছেদ করছে না। কাল হয়তো ডিভোর্স পেপার পাঠাবে। এমন সময় কলিং বেলের শব্দ। বুকের ভিতর হু হু করে উঠল। হয়তো যেদিনে সবকিছু শুরু হয়েছিল সেদিনই তার সমাপ্তি হবে। দরজা খুলে দেখি কেউ নেই। এর মাঝেই বাচ্চার কান্নার শব্দ। নিচের দিকে তাকিয়ে মেঝেতে তোয়ালে পেঁচানো একটা বাচ্চা কাঁদছে। বাচ্চা দেখে আমি থ হয়ে দাঁড়িয়ে গেলাম। কেউ নেই আশেপাশে। কে এই বাচ্চা রেখে গেল? বাচ্চাকে কোলে নিলাম। ও থেমে গেল। কি কোমল হাতগুলি, হাত দিয়ে আমার গাল ধরছে। বাচ্চার ছোঁয়া পেয়ে আমার কান্না এসে গেল। কত বছরের প্রতীক্ষা এই স্পর্শের। বাচ্চার ঘ্রাণে কি জাদুই না থাকে। 2 মিনিটের পরিচয় এই বাচ্চা আমায় জাদু দিয়ে বশ করে ফেলেছে। আমি বাচ্চাকে বুকের ভেতর নিয়ে বসে আছি। খুব ভয় হচ্ছে ওকে হারাবার। খুব ভাবতে ইচ্ছে হচ্ছে হয়তো ভগবান নিজে থেকে এসে আমায় বাচ্চা দিয়ে গেছে। আমি যুগের পর যুগ কাটিয়ে দিতে পারি এ বাচ্চার মুখ দেখে। কি কোমল মুখ, ছোট ছোট হাত পা। বাচ্চার দিকে তাকিয়ে বারবার বলছি, মা তুই কেন আগে এলি না? কেন আমায় এত অপেক্ষা করালি তুই? বাবুটা আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে ও বলতে চায়, মা কেঁদো না তুমি, আমি এসে গেছি। আমি আমার বাচ্চার মুখে মা ডাক শুনতেছি মন দিয়ে। একটা বাচ্চা খানিকের মধ্যে কোনো মেয়ের মাঝে মায়ের জন্ম দিতে পারে। আবার কলিং বেলের শব্দ উঠল। হয়তো এই বাচ্চাকে নিয়ে যাবে কোল থেকে আমার। আমি আর হারাতে পারবো না কিছু। এই বলে বাবুকে কোলের মাঝে লোকালাম। এর মধ্যে আমার মা আসলো। আমার রুমে এসে সে আমার কোলে বাচ্চা দেখে অবাক হয়ে আছে। কে এসেছে মা? কে এই বাচ্চা? আমার বাচ্চা। পাগল হয়েছিস তুই? কে এসেছে বলবে তো? একটা ছেলে এই খামটা দিয়ে গেল। আমি খামটা হাতে নিয়ে দেখি একেবারে স্বপ্নের মতন লাল খাম, তার ওপরে অনির নাম। এই বুঝি ডিভোর্স পেপার? আজকের এমন দিনে অনি কি করে পারলো আমায় ডিভোর্স পেপার পাঠাতে? আজকে বিবাহ বার্ষিকীতে আমি সবচেয়ে সেরা উপহার পেয়েছি, আর তার প্রতিদান অনিও সবচেয়ে বড় কিছু কেড়ে নেবে। হয়তো কিছু পেতে হলে কিছু দিতে হবে, এটাই কপালের লেখা। খামটা খুললাম। কেন যেন কোনো ভয় করছে না। এই ব্যাপার নিয়ে আর চিন্তা করতে পারছিলাম না। খাম খুলে দেখি অনির হাতের লেখায় একটা চিঠি। পূজা, আজ আমাদের 9ম বিবাহ বার্ষিকী। তুমিও হয়তো ভুলে যাওনি। আমার কাছে তুমি ডিভোর্স চেয়েছিলে। ওই কাগজ তো আমি দিতেই পারতাম, তবে তুমি আমার কোনো কাগজের দলিল নয় যা আমি কাগজ দিয়ে শেষ করতে পারতাম। যেদিন প্রথম তুমি আমার হলে সেদিনই মনের দলিল দিয়ে দিয়েছিলাম। আর মন কোনো ডিভোর্সের জায়গা দেয় না।
সেদিন রাতে আমি কথা বলেছিলাম আমার এক বন্ধুর সাথে, যে ছিল ডাক্তার। ওর হাসপাতালে এক পাগলিকে ভর্তি করানো হয়েছিল, যে অন্তঃসত্ত্বা ছিল। আমার বন্ধু আমাকে জানায়, ও তো জানতো আমাদের একটা সন্তানের খুব দরকার, আর ওর বাচ্চার একটা নিশ্চিত আশ্রয়ের দরকার, যা ওর পাগলি মা দিতে পারতো না। আর আমি এই শাড়ি এই বাচ্চার মায়ের জন্য কিনেছিলাম, আর তুমি আমায় ভুল বুঝলে। যেদিন রাতের কথা বলছিলাম, সেদিন বাবু পৃথিবীতে এসেছিল। আমি খুশির খবর দিতে যাব, এরই মাঝে তুমি ভুল বুঝে খেপে গেলে। তারপর সকালে জানতে পারি বাবুর মাটা মারা গেছে। তখন তোমার সাথে চাইলেও ভালো আচরণ করতে পারিনি। বাসায় এসে দেখি তুমি নেই। ভেবেছিলাম আমাদের বিবাহবার্ষিকীতে বাবুকে উপহার দেব। ওই যে বাবুটা তোমার কাছে আছে, সেই আমাদের সন্তান, আমাদের এত দিনের অপেক্ষার ফসল। আমি জানি এতক্ষণে মেয়ের সাথে তুমি ভাব করে ফেলেছ। তুমি তো এমনই একজন যে খুব সহজে কাউকে অধিকারে নিয়ে যায়। আমার মনের মতোই আমার পূজা। ইতি, তোমার অনি। চিঠিটা পড়ে আমি কান্না থামিয়ে রাখতে পারিনি। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। এত সুখ কি আমার প্রাপ্য ছিল? জীবনে আমি মনে হয় প্রথম মেয়ে যে এই রকম ডিভোর্স লেটার পেলাম, যা পেয়ে শরীরের সমস্ত সুখ বেয়ে আসতেছে। আমি আর অপেক্ষা না করে অনিকে কল দিলাম। আমার কান্নার গলা ধরে যাচ্ছিল। বাবুটার মা আর নেই। কি বলো, আমি আবার মারা গেলাম কখন? আমার এত সকাল সকাল মরলে হবে? মেয়ের বিয়ে দিতে হবে না? অনেক কিছু বলছে না। ও পাশ থেকে ফুসফুস শব্দ। আমি খুব বুঝেছি অনেক কাঁদছে। এই খারাপ লোক, তাড়াতাড়ি এসে আপনার বউ আর মেয়েকে নিয়ে যান। আমরা দুজনেই কাঁদছি আপনার জন্য। দরজাটা না খুললে ভিতরে আসবো কি করে? কখন থেকে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। মেয়ের বাবা হয়েছি, বয়স হয়েছে, এখন কি আর শক্তি আছে দরজা ভাঙার? তারপর আমি দৌড়ে গিয়ে অনিকে জড়িয়ে ধরলাম। আমি, অনি আর আমাদের মেয়ে, আমাদের পরিবার এখন সম্পূর্ণ। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।